শুধু কি সিঁদুর পরিয়ে দিলে স্বামীর দায়িত্ব কি শেষ হয়ে যায়? স্বামীর দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু পালন করতে জানতে হয়। সেই স্বামীকে যে একটা পরের মেয়েকে নিজে আপন করে নিয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য নিতে হয়। বাম্মারা তো স্বামীর হাত ধরে তুলে দেয় একটা মেয়েকে অন্য ছেলের হাতে, তো তাকে এটা বলে দেয় যে আমার মেয়েকে সারা জীবন তোমরা ভালো রেখো, সুখে রেখো। কিন্তু এটা কি বাস্তবে হয়? স্বামীরা কি বলো তো, প্রথম যেন খুব ভালো, তারপরে কি বলো তো, তারপরে একটা মেয়ের উপরে অত্যাচার করতেও কিন্তু দ্বিধাবোধ করে না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাঁতনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার পূজার ব্লগ চ্যানেলে। সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে দেখো, একটু সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্টের কিন্তু আমার অত্যন্ত প্রয়োজনীয়। এখানে দেখো আমাদের দোকানের সামনে যে কলকে ফুল গাছটা, তার মধ্যে কত কলকে ফুল ধরেছে দেখতে পাচ্ছ, কিন্তু পারতে পারা যায় না। এত উঁচুতে কিভাবে পারবো বলো তো? তো যাই হোক, দেখো এখানে ফুলগুলো কত সুন্দর লাগছে। আর সকাল হতে না হতে রোদ, প্রচণ্ড রোদ। 6টা থেকে মনে হয় যেন কত বেলা হয়ে গিয়েছে, এত রোদ দেখে মনে হয়। তো ঘুম থেকে উঠে আমি প্রায় হাঁটতে যাই প্রতিদিনই। একদিনও যখন শরীর খারাপ লাগে তখন হয়তো একদিন হয়তো গ্যাপ পড়ে যায়, কিন্তু না। আর মাঝে দিন কত পায়ের যে গোড়ালির ব্যথাটা না ভালো হয়ে গিয়েছিল, জানি না এখন এই বয়স থেকে আমার গোড়ালির ব্যথাটা কেন শুরু হয়েছে। এই কয়েকদিন হলো গোড়ালিতে এতটা প্রচণ্ড ব্যথা না, সকালবেলা ঘুম থেকে উঠে একদম হাঁটতে পারা যায় না। কী কারণে জানি না। তো পয়সার অভাবে ডাক্তারও দেখাতে পারছি না। স্বামীকে বারবার বলছি, তো তোমাদের দাদা ভাইকে, কিন্তু সে গ্রাহ্যই করে না। সে কি আমার কষ্টটাকে অনুভব করতে পারছে? একটা পরের কষ্ট। কিন্তু আমরা কি বলো তো, মেয়েদের মন এতটাই নরম হয় যে স্বামীদের যদি কোনো কষ্ট হয়, শরীরে অসুস্থ হয়ে থাকে, কিন্তু কি বলো তো, আমরা মেয়েরা কিন্তু আগেই ঝাঁপিয়ে পড়ি, কোথা থেকে ওষুধ কেনা থেকে, স্বামীর সেবা করা থেকে। কিন্তু একটা স্ত্রী যদি অসুখ করে, শরীর খারাপ করে, কিন্তু স্বামীরও দায়িত্ব যে তাকে ভালো রাখা, ডাক্তার দেখানো, ওষুধ এনে দেওয়া। কিন্তু আমার ওপরে না এদের একটু মায়া নেই, দয়া নেই, কিচ্ছু নেই। শুধু আমি একদম অসহায় হয়ে রয়েছি, জানো তো। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। ঘরের পাশা রয়েছে মাদের বাড়ি, কিন্তু মারা লোকের বাড়ি কাজ করে খায়। সেখানে আমি কোন মুখ নিয়ে উঠবো বলতে পারো? নিজের দোষে নিজে এভাবেই কষ্ট পাচ্ছি সারা জীবন ধরে। আজ বিয়ে হয়েছে 7 থেকে 8 বছর হয়েছে। 8 বছরের মধ্যে জীবনে একটা দিনও স্বামীর সাথে সুখে দিন কাটাতে পারিনি। প্রথম যেন স্বামী কত ভালো, তাকে ছেড়ে যেতেই চায়নি। কিন্তু আমার বাবারা নিতে এসেছিল, কিন্তু আমি যাইনি সেই স্বামীকে ছেড়ে। এখন সেই স্বামী উঠতে বসতে ছোট বড় কথা বলে, নানা রকমের ছোট কথা। কোনো কাজে ভুল হয়ে গেলে এমন কথা শোনাতে দ্বিধাবোধ করে না, চোখ থেকে জল ফেলিয়ে দেয়। কিন্তু আমরা মেয়েরা কি বলো তো, আমাদের মেয়েরা এমনই মায়ের জাত যে সবার কষ্টটা কিন্তু ভুলে তাদেরকে সবাইকে আপন করে নিই। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই আজ প্রায় 1 মাস পরে মাছ কিনে এনেছে। ও বাজার করে না খুব একটা, জানো তো। আমি এখান থেকে ওখান থেকে দু একটা হয়তো কোন দিন সবজি, কোন দিন এটা ওটা কিনি, জানো তো। ও কিন্তু কিনে না, ওই কেনার ইচ্ছাটাই কোনো নেই। ওকে যদি জিজ্ঞাসা করা হয় আজকের কী রান্না হবে, ওর মুখে একটাই বলি, যা খুশি তাই কর। কিন্তু খেতে বসে দেখে যদি সয়াবিনের ঝোল, ডিমের ঝোল, কিন্তু আমার কি বলবো, আমার উপর মেজাজ দিয়ে কথা বলে। কিন্তু তোমরা এটাই বলো, ওর যেটা খেতে ইচ্ছা হবে সেটা তো বাজার করে আনবে, কিন্তু ওটা আনবে না। একটা সবজি যদি রান্না করি সেটা খাবে না। ও শুধু মাছ হলে, মাংস হলে, এই ডিমগুলো এগুলোই দেখে রেখে দিয়েছে। আর কিন্তু অন্য আদার্স কোনো জিনিসই ও খাবে না বলে ও কাউকে খেতেও দেয় না আর কিনেও দেয় না। জানি না কি মন গিয়েছে। আজকে গিয়েছিল বাজারে, তো গিয়ে সেখান থেকে দেখো 125 টাকা না 130 টাকা নিয়েছে কয়েক পিস মাছ। তো এত কম মাছ নিয়ে কীভাবে খাই বলো তো? ঘরের পাশে রয়েছে ছোট বোন, মা, বয়স্ক দিদা, তো তাদেরকে ফেলে কি খাওয়া যায় বলো? তাছাড়া দিদা সকালবেলা এসে আমাকে দেখোছো তো সবজিগুলো কেটে দিয়ে গেল। তো ওই বুড়ো মানুষটাকে ফেলে কিভাবে খাওয়া যায়? আবার কি বলো তো, স্বামীর ভাগে যদি কম হয়ে যায় তো তার উপরও ভীষণ রাগারাগি করে। ও কোনটা মাছ যদি ছোট হয়ে যায়, তো এমনই আজকের মাছ 6 পিস মাছ তো কাউকে দেওয়াও যাবে না, জানো তো। ভেবেছিলাম ডাল, আলু ভাতে, কলা ভাজা আর গিমে শাক আলু ভাজা করব। তো
তো তার জন্য আমি আলুগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম এই মাছটা এনেছে, তো কীভাবে রান্না করব বলো তো, তাই ভাবলাম মাংসের মতন করে রান্নাটা করা যাক। আলুটা যেহেতু মানে অর্ধেক সিদ্ধ হয়েছে আমি তুলে নিয়েছি, আর ভাতের জল ফুটে গেলে ভাতটা না আমি নামিয়ে রেখেছি। গ্যাসের ওপর অতটা মানে মোটা চালের ভাত তো ফোটায় না। তো এখানে দেখো মাংসর মতন করে কষি আমি ভালো করে লাল লাল ঝাল ঝাল করে আমি মাছের তরকারিটা বানিয়ে নিয়েছি একদম মাংসর মতন করে। কলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন শুধু বাকি রয়েছে গিমের শাক আলু দিয়ে ভাজা। আবার গিমের শাকটা ভাজা ভাজা করে আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে দিলে খাবে না। আমার শ্বশুরমশাই বলে গিয়েছে আমি আলু সিদ্ধ দিয়ে মাখা খাবো, আর বরমশাই বলেছে আমি আলু দিয়ে ভাজা খাবো। তো কার কথাটা রাখবো বলতে পারো? এই দোকান সামলে এর মধ্যে রান্না সমস্ত কিছু দোকান সামলাতে হয়, এভাবে কি রান্না করা যায়? একটা ভালোভাবে কোনো দিন শান্তিভাবে বসে আমি রান্না করতে পারি না, জানো তো। কড়ার মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, খরিদ্দার এসে হাজির, আমাকে এইটা দাও ওইটা দাও। তাদেরকে দিতে গিয়ে পেঁয়াজ এদিকে লাল হয়ে যাচ্ছে, বারবার গ্যাস অফ করে দিচ্ছি, বারবার গ্যাস একদম আস্তে করে দিচ্ছি, বারবার জোরে দিচ্ছি। এইভাবে কিন্তু রান্না করা যায় না। আর যার সাথে হয় সে কিন্তুই জানে যে আমার সাথে এই জিনিসটা ঘটেছে, কিন্তু মানে এই কষ্টটা বোঝার কিন্তু চেষ্টাই করে না কেউ। এখন তোমাদের দাদা ভাই বরমশাই মানে কি বলো তো, আমার ওপর ঘরের দোকানের সমস্ত দায়িত্ব দিয়ে চলে গিয়েছে। এখন ঘুম থেকে উঠবে দেরি করে, উঠে আটা মাখিয়ে ফুচকা ভাজতে আরম্ভ করে দেবে। আমাদের এখানে অনেক বাচ্চারা আসে, সব পয়সা দেয় তাদেরকে ফুচকা বেলানোর জন্য। তো তাদেরকে নিয়ে চলে যাবে, 11টার সময় আসবে, এসেই মানে একটু বসে আবার চলে যাবে বাজারে, তারপর আসবে দুপুরবেলা। তো এই আমার ঘাড়ে সমস্ত জিনিস ফেলে দিয়ে, কিন্তু এই যে জামা কাপড় কাচা থেকে, একটা ছোট বাচ্চার দায়িত্ব নেওয়া থেকে, একটা রান্না বান্না সামলে, মানে কলের জল আনা থেকে, সমস্ত কিন্তু আমাকে এই দোকানটা মধ্যে বসে করতে হয়। কিন্তু এই যদি বলি আমাকে একটু হেল্প করে দাও না, এক বালতি জল এনে দাও না, কিন্তু আমার বরমশাই কিন্তু জল এনে দিতে চায় না। মানে ও কথাটা বললে না এড়িয়ে যায়, মানে কথাটা শুনেও না শোনার ভান করে। মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার বলার তো কোনো মুখই নেই। আর এখানে দেখো আমাদের জামরুল গাছে কতটা পরিমাণ জামরুল ধরেছে। এখানে সব জামরুল না ছোটো ছোটো, কিন্তু দেখতে মনে হচ্ছে লাল পেকে গিয়েছে, কিন্তু না, একদম খেতে ভালো না, কোষ্টা মতো তিতো মতো, একদম খেতে ভালো লাগে না। তাছাড়া জামরুল রয়েছে, জামরুলটা কিন্তু বড় যে হবে তারপর তুমি পেরে খাবে, এটা কিন্তু এই মানে পেরে নেওয়ার কিন্তু অধিকারই নেই। তো আর কি বলবো, ভগবান আমার ভাগ্যে এটাই লিখে রেখেছে, এইটাই ভেবে ভেবে কিন্তু আমি 7 বছর কাটাচ্ছি জীবন। তো কতদিন আর ভগবানের দোহাই দিয়ে দিয়ে জীবনটা কাটাবো বলতে পারো? নিজের তো একটা সুখ শান্তি আনন্দ ইচ্ছা অনিচ্ছা বলে থাকে, জানো তো। এই মেয়ের স্কুল ছুটি পড়েছে, কিন্তু যেন আমার যাওয়ার কোথায় জায়গা নেই। ইচ্ছা হচ্ছে মনে যে বছরের পর বছর মাসের পর মাস এখানেই পড়ে রয়েছে, এই একটা নতুন জায়গায় তো যাওয়ার ইচ্ছা হয়। কেউ কিন্তু আমার খোঁজও নেয় না, ডাকেও না যেখানে আয়, মানে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, জানো তো। মানে কি বলবো তোমাদেরকে, এই কষ্টটা সবথেকে এটাই বড় কষ্ট যে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। রাগ হোক মারামারি হোক ঘাট ধরে বাইরে বার করে দিই, কেউ কিন্তু আমাকে আশ্রয় দিতে চায় না। কেন বলো তো? হয়তো আমি তাদের কাছে বড় ধরনের বোঝা। তো এখানে দেখো আমরা রান্নাবান্না কমপ্লিট করলাম, ঘরের সমস্ত কাজ গুছিয়ে ফেলে, রান্নাবান্না গুছিয়ে রেখে, স্নান করে জামা কাপড় কেচে রাজস্বী সোনাকে স্নান করিয়ে কলের জল এনে, তো দেখো একদম ঠাকুরকে সেবা দিয়ে মেয়েকে স্নান করিয়ে ভাত খাওয়াতে বসে পড়েছি। তো ওকে খাওয়াবো। দেখো আজকে আর আলাদা করে কোনো তরকারি রান্না করিনি, কারণ কি বলো তো, এত কিছু রান্না হলো, তো আর একটা গ্যাসে কতক্ষণ রান্না করব দোকানের মধ্যে থেকে, একদম আর ভালো লাগেনি। ওই আলুর তরকারি ধুয়ে আর ওই মাছ দিয়েই খাওয়াবো। ও কিন্তু আজকের অল্প কটা ভাত খেয়েছিল, কারণটা কী বলো তো, কিন্তু খেতে পারেনি, যেহেতু ঝাল ছিল তরকারির মধ্যে, এর জন্য। তো তাই জন্য বিকেলবেলা ওকে খাবারও কিনে খাইয়ে দিয়েছিলাম, ও সেটা খেয়েছিল। আর আজকে না দিদিমণি পড়তে দিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু ও একদম পড়েনি, মানে পড়াতে আসেনি, চলে এসেছিলো যেহেতু ছুটি। আজকের বারটা হলো সোমবার। তো মাদের বাড়ি দিয়ে এসেছিলাম খাবার কিনে বিকেলবেলা, ও আবার সন্ধ্যার মধ্যে চলে এসেছিলো। তো চলো ওকে আমি খাইয়ে দিই, তারপর তোমাদের সামনে ফিরে আসছি আবারও। তো আমি ওকে না সমস্ত জিনিস ধুয়ে খাওয়াতে হবে, কারণটা কী বলতো, প্রচণ্ড ঝাল, যেহেতু মাছের মধ্যে যেহেতু আমি ফোটার আগেই মাছটা দিয়ে অনেকক্ষণ মাংসের মতন করে ফুটিয়েছি, তো এর জন্যে ঝালটা না মাছের মধ্যেও ঢুকে গিয়েছিলো, ধোয়ার পরেও ঝাল ঝাল মতো লেগেছিলো। আর এখন বাজে রাত 9টা, জানো তো, সন্ধ্যে থেকে কোনো ব্লগ করিনি।
আর এখন দেখো আমার মেয়ে আমার পায়ে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। তো ও নিজে নিজেই পরাচ্ছে, কিন্তু আমি ওকে বলিনি পরিয়ে দিতে, হাতেও পরিয়ে দিয়েছি, জানো তো, 2 রকম কালার করে পরিয়ে দিয়েছি। আর ও কত সুন্দরভাবে নেল পলিশ পরছে। আর এই দেখো আমাকে একটা মানে সবুজ কালার পরিয়ে দিয়েছে আর একটা লাল কালার পরিয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।